প্রায় মাঝরাত। হঠাৎ শেয়ালে ডেকে ঘুম ভেঙে গেল প্রবালে। মেঘ কেটে গেছে। আধখোলা জানলা দিয়ে অল্প অল্প চাঁদের আলো ঢুকছে ঘরে। অন্ধকারে চেয়ে থেকে কিছুক্ষণ পর প্রবালের মনে হলো একটা লোক যেন হেঁটে গেল তার ঘরের সামনে দিয়ে। আমি সায়ন, আর আপনি শুনছেন চলো শোনা যাক। এই পডকাস্টে আপনি আড্ডা, গল্প, আলোচনা সবই পাবেন। তাই দেরি না করে যারা চ্যানেলে নতুন তারা চটজলদি সাবস্ক্রাইব করে নিন। আজ চলো শোনা যাকে আপনি শুনতে চলেছেন হিমাদ্রি কিশোর দাশগুপ্তের লেখা রাজা রাঘবের রথ। আর গল্প শুনতে শুনতে কেমন লাগছে কমেন্টে নিশ্চয়ই জানাবেন। তাই দেরি না করে চলো শোনা যাক। একটানা বাইক চালাতে চালাতে শরীর জুড়ে ক্লান্তি নেমে এসেছিল প্রবালে। শেষমেশ একটা চায়ের দোকান দেখে দাঁড়িয়ে পড়েছিল। আচ্ছা, এখান থেকে আর কতক্ষণের পথ বলতে পারো? আপনার পৌঁছতে পৌঁছতে এখনো প্রায় ঘন্টাখানেক সময় লেগে যাবে। প্রবালের হাত থেকে চায়ের কাপটা নিতে নিতে চা দোকানি বলল, আপনি ভালো সময় এসে পড়েছেন বাবু। দেখবেন কাল সকাল হতে কত লোকের সমাগম হয় ওখানে। তা ভাবো কি রথযাত্রা উৎসবে যোগ দিতে এসেছেন নাকি? হ্যাঁ, তা বলতে পারো। অবশ্য আরও একটা কারণ আছে। বলতে বলতে টাকা মিটিয়ে বাইক স্টার্ট দিল প্রবাল। দোকানটাকে পেছনে ফেলে খানিক দূর এগোতেই প্রবাল দেখল আকাশের বুকে অল্প অল্প মেঘ জমতে শুরু করেছে। আষাঢ়ে মেঘ, যে কোনো সময় বৃষ্টি নামতে পারে। ভালোই ভালোই গন্তব্যে পৌঁছতে পারলে হয়। মনে মনে সে কথা চিন্তা করে বাইকের গতি বাড়িয়ে দিল সে। কলকাতার এক দৈনিক সংবাদপত্রে সাংবাদিকতা করে প্রবাল। তার আজকের গন্তব্য এক প্রত্যন্ত এলাকার রথ উৎসব। মাহেশে প্রাচীন রথযাত্রা অথবা নৈহাটির কাঁঠালপাড়ার রথযাত্রার খবর তো সবাই জানে, কিন্তু এর বাইরে যে রথযাত্রা ঘিরে কত উৎসব হয় এই গ্রাম বাংলাতে, সেই খবরটা কটা লোক রাখে? এইসব প্রাচীন রথযাত্রার সঙ্গে জড়িয়ে আছে স্থানীয় ইতিহাস, রাজরাদের নানা অজানা তথ্য, যার খবর আড়ালেই থেকে যায় বছরের পর বছর। খবরের কাগজের সম্পাদকের নির্দেশেই তেমনই এক রথযাত্রার এক্সক্লুসিভ খবর সংগ্রহ করে আনতে হবে প্রবালকে। কলকাতা থেকে জায়গাটা দূরত্ব প্রায় 200 কিলোমিটার। তবু সে বাইক নিয়ে রওনা হয়েছে দুটো কারণে। প্রথমত, বাইকে লং লং ড্রাইভ করতে সে ভালোবাসে। আর দ্বিতীয় কারণ হলো 4 চাকার চেয়ে এটা বেশি সাশ্রয়ী। আগামীকাল রথ। প্রবাল ঠিক করেছে প্রথম দিন সে জায়গাটা পৌঁছে খবর সংগ্রহ করে রাতটা কাটিয়ে পরদিন রথযাত্রা উৎসব দেখে কলকাতায় ফিরবে। ওখানে পৌঁছে দেবতোষবাবুকে ফোন করলে তিনি চলে আসবেন। তিনি প্রবালের খাওয়া দাওয়া, রাত্রিবাস ইত্যাদির ব্যবস্থা করবেন। টেলিফোনে ভদ্রলোকের সঙ্গে তেমনই কথা হয়ে আছে। সম্পাদকের কাছ থেকে এই অ্যাসাইনমেন্টটা পাওয়ার পর থেকেই বেশ চিন্তায় ছিল প্রবাল। একদিন অফিস ক্যান্টিনে চা খেতে খেতে অ্যাসাইনমেন্টের কথাটা বলেছিল। এ কথা সে কথার পর সিনিয়র রিপোর্টার অর্ধেন্দুর কাছ থেকে পেয়েও গিয়েছিল অফবের জায়গাটার হদিশ। অর্ধেন্দু বলেছিল, গত বছর আমি একটা পলিটিক্যাল মিটিং কভার করতে গিয়ে ফিরে আসার সময় একটা বিরাট রথযাত্রা দেখেছিলাম। বহু মানুষের সমাগম হয় সেখানে। স্থানীয় এক সাংবাদিক ছিলেন আমার সঙ্গে, নাম দেবতোষ। তিনি বলেছিলেন ওই রথটা নাকি 200-250 বছরের প্রাচীন। সেখানে নাকি একটা ভগ্নপ্রায় জমিদার বাড়িও আছে। আমার অবশ্য সেখানে নামা হয়নি। কলকাতায় ফেরার তাড়া ছিল। দেবতোষের ফোন নাম্বার আমার কাছে আছে। তুমি যদি ওখানে যেতে ইন্টারেস্টেড হও, ওর সঙ্গে কথা বলে নিতে পারো। অর্ধেন্দুর প্রস্তাবটা লুফে নিয়েছিল প্রবাল। এ তো মেঘ না চাইতেই জল।
তারপর দেবতোষ বাবুর সঙ্গে প্রবাল কথা বলে নিয়েছিল। তার মুখ থেকে জায়গা সম্পর্কে যতটুকু শুনেছে তাতে মনে হয়েছে একবারে সঠিক জায়গার সন্ধান পেয়েছে সে। ভদ্রলোক বলেছেন রথযাত্রা আর জমিদার বাড়িটাকে নিয়ে নাকি নানান ইন্টারেস্টিং গল্পকথা প্রচলিত রয়েছে। প্রবাল গেলে সেগুলো তিনি বিস্তারিত জানাবেন এবং সেই পুরনো জমিদার বাড়িটাও ঘুরিয়ে দেখাবেন। ওই পুরনো জমিদার বাড়িটাকে স্থানীয় লোকেরা নাকি রাজা রাঘবের রাজবাড়ি নামে ডাকে। দেবতোষবাবুর কথার ওপর ভরসা করেই প্রবাল রওনা হয়েছে সে জায়গার উদ্দেশ্যে। প্রবালের বাইক ছুটে চলেছে। মসৃণ হাইওয়ের দুপাশে বিস্তীর্ণ চষা ধানের ক্ষেত, কোথাও আবার সদ্য ধান বোনা হয়েছে। রাস্তার পাশে তেমন কোনো জনবসতি নেই, গ্রামগুলো সব ক্ষেতের উপর প্রান্তে। প্রবাল বাইক নিয়ে যত এগোতে লাগলো তার সঙ্গে সঙ্গে মেঘে মেঘে ছেয়ে এলো আকাশ। সূর্যের আলো কেমন যেন ম্লান হয়ে আসতে লাগলো। দোকানের কথা মতো 1.25 ঘন্টায় পৌঁছে গেল প্রবাল। গ্রামে ঢোকার মুখে রাস্তার গায়ে একটা বিরাট মাঠ। প্রবাল দেখল সেই মাঠের মাঝ বরাবর একটা মস্ত কাঠের রথ রাখা আছে, আর সেটাকে ঘিরে কিছু কচি কাঁচা খেলে বেড়াচ্ছে। এদিক ওদিক তাকাতে মাঠটার শেষ প্রান্তে একটা সুবিশাল জীর্ণ বাড়ি চোখে পড়ল তার। বড় রাস্তা থেকে একটা কাঁচা রাস্তা এঁকে বেঁকে গিয়েছে সেদিকে। এটাই তবে সেই জমিদার রাজবাড়ি? তাই হবে হয়তো, মনে মনে ধরে নিল প্রবাল। বড় রাস্তার পাশে বাইকটা থামাতে বৃষ্টির প্রথম ফোঁটা এসে পড়ল প্রবালের গায়ে। রথের দিকে চোখ ফেরাতেই সে দেখল বাচ্চাগুলো বৃষ্টির ফোঁটা পড়তেই চোখের নিমেষে কোথায় যেন অদৃশ্য হয়ে গেল। প্রবালও আর কাল বিলম্ব না করে বড় রাস্তা থেকে গাড়ি নিয়ে মাঠে নেমে পড়ল রথের দিকে। রথটার কাছে আসতেই এতক্ষণে সেটার উচ্চতা ভালো করে বুঝতে পারল প্রবাল। রথটা প্রায় দোতলা বাড়ির সমান। রথযাত্রা উপলক্ষে নতুন করে রং করা হয়েছে তার গায়ে, সাজানোর কাজও চলছে। তারই কিছু কিছু সামগ্রী পড়ে আছে সেখানে। তবে এই মুহূর্তে এখানে কোনো জনপ্রাণীর চিহ্ন নেই। সম্ভবত দ্বিপ্রহরিক আহার আর বিশ্রামের প্রয়োজনে তারা যে যার ঘরে ফিরে গিয়েছে। তবে এখন যা বৃষ্টি শুরু হবে বলে মনে হচ্ছে, তাতে করে ঘন্টা 2-3 মধ্যে তাদের কারোর এসে এখানে পৌঁছানো মুশকিল আছে। প্রবাল এতক্ষণ রথের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে এই সব ভেবে চলেছে, আর এদিকে বৃষ্টির ফোঁটা আরও ঘন হতে শুরু করেছে। দেবতোষবাবু তাকে বারবার বলে রেখেছেন রথের মাঠে পৌঁছেই তাকে ফোন করতে। মাঠ পেরোলেই যে গ্রাম, সেখানেই তার বাড়ি। ফোন করলে তিনি 10-15 মিনিটের মধ্যেই এসে যাবেন। পকেট থেকে মোবাইলটা বের করে দেবতোষবাবুকে কল করলে প্রবাল। বেশ কয়েকবার চেষ্টা করার পরও যখন ওপারে রিং হলো না, তখন সে ভালো করে নিজের ফোনটার দিকে খেয়াল করে দেখল ফোনে কোনো টাওয়ার নেই। এখন কি করবে প্রবাল? চারপাশে দ্রুত অন্ধকার নেমে আসছে, বৃষ্টির গতি বাড়ছে। এখন যত তাড়াতাড়ি সম্ভব একটা আশ্রয়ের প্রয়োজন। চারদিকে তাকিয়ে গ্রামটার অবস্থানও বুঝে উঠতে পারল না। এরপর আকাশ কাঁপিয়ে কর্কর শব্দে বাজ পড়তে শুরু করল। বৃষ্টিতে ভিজতে তেমন কোনো সমস্যা নেই, কিন্তু বজ্রপাতের বড় ভয় প্রবালে। এই মুহূর্তে বজ্রপাতের হাত থেকে মাথাটাকে বাঁচানো প্রয়োজন। ওই ভগ্নপ্রায় বাড়িটার মধ্যে ঢুকে পড়লে হয়তো রেহাই পাওয়া যেতে পারে। প্রবাল ঠিক করল বৃষ্টি থামতেই আবার এই মাঠে ফিরে আসবে। রাজা রাঘবের বাড়িটা মাঠে যতটা কাছে সে ভেবেছিল ততটা নয়, দূরত্ব বেশ অনেকটাই। বাইক নিয়ে সেই ভগ্ন প্রাসাদের কাছে পৌঁছেই সে দেখল কচ্ছপের পিঠের মতন একটা উঁচু জায়গার ওপর
রাজবাড়ির ধ্বংসস্তূপটা দাঁড়িয়ে আছে। বাড়িটার চারপাশে মনে হয় একসময় পরীক্ষা কাটা ছিল, সেটা এখন পুকুরের রূপ নিয়েছে। বৃষ্টিটা এমনভাবে বাড়তে শুরু করলো যে চারিদিকে সব কিছু ঝাপসা হয়ে এলো। পুকুরটার ঠিক পাশেই বিরাট একটা তোরণ। তোরণের মাথার ওপর ছাদও আছে। আশ্রয় নেওয়ার জন্য জলাশয়টাকে বের দিয়েই সেই তোরণের দিকে এগিয়ে গেল প্রবাল। তোরণটার নিচে গিয়ে গাড়ি থেকে নেমে এবার সে অনেকটা নিশ্চিন্ত। কিন্তু বাড়িটা মাঠটার এক প্রান্ত অবস্থান করায় তোরণ থেকে মাঠটা প্রবালের চোখের আড়ালে চলে গিয়েছে। যাই হোক, প্রবাল এবার তোরণের ভেতরের দিকটা উকি ঝুঁকি দিতে লাগলো। অর্থাৎ খণ্ডহর জমিদার বাড়ির মূল অংশটা যেই দিকে আছে সেই দিকে। ইট বিছানো একটা চওড়া রাস্তা ধীরে ধীরে ওপরের দিকে গিয়ে একটা বাঁকের আড়ালে হারিয়ে গিয়েছে। যা বলা যায় ওপর থেকে ঢালু হয়ে রাস্তাটা তোরণ পর্যন্ত এসেছে। রাস্তার দুপাশে উঁচু দেওয়াল তোলা, তাদের গায়ে পলেস্তেরা খসে পড়েছে। বুনো ঝোপঝাড় আগাছা জন্মেছে রাস্তার পাশে। বৃষ্টি থামার কোনো লক্ষণ নেই। প্রবাল তোরণের ছাদের নিচে দাঁড়িয়ে আছে। মাঝে মাঝে বাতাসের দাপটে জল এসে ভিজিয়ে দিচ্ছে ওর গা। তবু প্রবাল এক মনের বৃষ্টি দেখে চলেছে। ঠিক এমন সময় প্রবালকে অবাক করে দিয়ে পিছন থেকে একটা কণ্ঠস্বর ভেসে এলো। ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিজছেন কেন? আপনি কে? কোথা থেকে আসছেন? কথাটা শুনে সে ফিরে তাকিয়ে দেখল ছাতা মাথায় একজন বৃদ্ধ লোক এসে দাঁড়িয়েছে ঠিক তার পেছনে। চমকে উঠল প্রবাল। এত দুর্যোগের মধ্যে লোকটা এলো কোথা থেকে? বৃদ্ধের পরনে ধুতি আর ফতুয়া, তবে তা খুবই মলিন, মুখে ভর্তি দাড়ি। প্রবালের তাকে দেখে মোটামুটি ভদ্রলোক বলেই মনে হলো। বিস্ময় কাটিয়ে সহজ ভঙ্গিতে সে বলল, আমি কলকাতা থেকে এখানে রথ উৎসব দেখতে এসেছি, কিন্তু যা দুর্যোগ শুরু হয়েছে মাথা বাঁচাতে এখানে এসে দাঁড়িয়েছি। বৃষ্টি থামলেই মাঠে চলে যাব। বৃদ্ধ প্রবালের জবাব শুনে কয়েক মুহূর্ত সে ভালো করে দেখার পর বললেন, যা বাতাস দিচ্ছে ওখানে দাঁড়িয়ে থাকলে পুরো ভিজে যাবেন। আসুন, আমার সঙ্গে আসুন। বৃদ্ধর কথা শুনে প্রবাল বলল, কোথায় যাব? তিনি ভিতরের রাস্তাটা দেখিয়ে বললেন, ওই দিকে সামনে একটা ঘর আছে, আসুন আসুন। তার আহ্বানের মধ্যে একটা আন্তরিক ভাব ছিল যে তা অগ্রাহ্য করতে পারল না প্রবাল। বৃদ্ধ ছাতা মাথায় ভিতরে সেই রাস্তাটা বেয়ে হাঁটতে শুরু করলেন, আর প্রবালও গাড়িটা নিয়ে ধীরে ধীরে তার পেছনে পেছনে এগোতে লাগলো। আনুমানিক 100 ফুট এগিয়ে রাস্তাটা উপরে বাঁক নিয়েছে। সেই বাঁকের মুখে পৌঁছে গেল তারা দুজন। রাস্তাটা একইভাবে আরও উপরের দিকে উঠেছে। প্রবল বৃষ্টির জন্য ওপরের দিকটা তেমন ঠাহর করতে পারল না প্রবাল। প্রথম বাঁকটা অতিক্রম করতেই ভিতরের দিকে প্রাচীরের গায়ে বেশ কয়েকটা ঘর। তেমনি একটা ঘরের সামনে পৌঁছে বৃদ্ধ বললেন, আসুন, ঘরে আসুন। আধো অন্ধকারময় একটা ঘর। একটা তক্তপোষ আর সামান্য কিছু আসবাবও আছে। বৃদ্ধ তাঁর ছাতাটা ঘরের এক কোণে রেখে প্রবালকে বললেন, এই ঘরগুলোতে একসময় দেহরি প্রহরীরা থাকতেন, মানে আপনি যে তরুণীর নিচে দাঁড়িয়েছিলেন সেখানকার পাইক দারোয়ানেরা। আর এখন আমি থাকি। পিঠের ব্যাগটা ঘরের মাটিতে নামিয়ে প্রবাল বলল, অনেক ধন্যবাদ আপনাকে, নইলে ওই দেউড়িতে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিজতে হতো। আপনি কি এখানে একাই থাকেন? রাজার বংশধররা কেউ এখানে থাকেন না? না, কেউ থাকে না। একটু থেমে বৃদ্ধ বললেন, আপনাকে দেখেই বুঝেছি আপনি শহরের লোক, নইলে এখানে সচরাচর কেউ আসে না। আপনার নাম পরিচয়টা যদি অনুগ্রহ করে দেন। এরপর প্রবাল নিজের পরিচয় দিল। সৌজন্যবশত তারও পরিচয় জিজ্ঞেস করতে তিনি বললেন,
আমার নাম রামলোচন পাত্র। তারপর বললেন, আপনি বরং ভেজা পোশাকটা খুলে বিশ্রাম নিন, আমি পাশেই একটা ঘরে আছি। কথাগুলো বলে ঘরে থেকে বেরিয়ে গেলেন তিনি। গায়ের ভেজা শার্টটা খুলে ব্যাগ থেকে একটা জামা বের করে গায়ে দিয়ে তক্ত বসে গিয়ে বসল প্রবাল। ঘুরতে দেখল বেলা 3টে, এখনো বাইরে বৃষ্টি থামার কোনো লক্ষণ নেই। মোবাইলের নেটওয়ার্কটাও আরও একবার চেক করে নিল সে। সময় এগিয়ে চলল। বিকেল 5টা নাগাদ বৃষ্টি থামল। প্রবাল ঠিক করল এবার রথের মাঠে ফিরে যাবে। মোবাইলে নেটওয়ার্ক না এলেও মাঠে নিশ্চয়ই লোকজন আসবে, যোগাযোগ করতে হবে দেবতোষ বাবুর সঙ্গেও। এমনও হতে পারে তিনি প্রবালকে খুঁজতে হয়তো মাঠেই চলে এসেছেন। এসব ভাবতে ভাবতে কিট ব্যাগটা পিঠে নিয়ে ঘরের বাইরে বেরিয়ে বাইকে এসে দাঁড়ালো প্রবাল। ঠিক তখনই ও দেখল দেউড়ির দিক থেকে রামলোচন বাবু আসছেন। ওর সামনে এসে দাঁড়াতেই প্রবাল হেসে বলল, বৃষ্টি থেমে গেছে, আমি তবে আসি এবার। রথের মাঠে আপনি এলে আপনার সঙ্গে দেখা হবে। আশ্রয় দেওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। রামলোচন বাবু বললেন, কিন্তু এখন মনে হয় যাওয়ার আপনার হবে না। দেউড়ির কাছে চলুন, তাহলে ব্যাপারটা বুঝবেন। রামলোচনের কথা শুনে প্রবাল এগিয়ে গেল তার সঙ্গে। সেই রাস্তাটা দিয়ে প্রবালও এই জায়গায় এসেছিল। তখন সেই রাস্তা জলের তলায়। বৃদ্ধ বললেন, বর্তমানে এখান থেকে বেরোবারই একটাই মাত্র পথ। জল নামবে, তবে 5-6 ঘন্টা সময় লেগে যাবে। কথাটা শুনে শঙ্কিত হয়ে প্রবাল বলল, তবে কি হবে? 5-6 ঘন্টা মানে তো প্রায় মাঝরাত, আর তার উপর বৃষ্টি যদি নামে তবে তো আরও সর্বনাশ। রামলোচন বললেন, আজ রাতটা থেকে যাওয়া ছাড়া তো কোনো উপায় আমি দেখতে পাচ্ছি না। বৃদ্ধর কথা শুনে প্রবাল নিরুপায় হয়ে বলল, কিন্তু আপনার অসুবিধা হবে না তো? বৃদ্ধ হেসে জানালো, না না, আপনাকে তো আগেই বলেছি এখানে আমি ছাড়া আর কেউ নেই। তাছাড়া আপনাকে যখন আমি আশ্রয় দিচ্ছি, এখন কোনো বিপদ এলে তার থেকে আপনাকে রক্ষা করার দায়ও আমার। এবার ফেরা যাক। এরপর বৃদ্ধ নিজে থেকেই এই প্রাসাদের ইতিহাস বলতে শুরু করলেন প্রবালকে। আপনি হয়তো শুনে থাকবেন এটা রাজা রাঘবের রাজবাড়ি। আদতে তিনি ছিলেন জমিদার, কিন্তু তার প্রভাব প্রতিপত্তির জন্য সবাই তাকে রাজা বলে ডাকত। আর এই বাড়িকে রাজবাড়ি। জমির চারপাশে পরিখা খনন করার পর ঠিক মাঝখানেই সেই পরিখার মাটি দিয়ে ঢিবি বানিয়ে তার উপর রাজবাড়ির মূল প্রাসাদ নির্মাণ করা হয়েছিল। ইংরেজ আমলের প্রথম দিকে সেই সময় এটা। এই পথটা সোজা গিয়ে শেষ হয়েছে রাজবাড়ির সামনে। পথটা এমন ঢালু করা হয়েছিল হাতি চলাচলের সুবিধার জন্য। আপনি চাইলে আপনাকে আমি সামান্য একটু ঘুরিয়ে আনতে পারি। প্রবাল বলল, বেশ তো, চলুন না। আবার ঢাল বেয়ে সামনে হাঁটতে শুরু করলো দুজনে। আর এরপরই একটা সমতল জায়গাতে উঠে এলো তারা। দুপাশে প্রাচীর সেই উঠোনের মতন জায়গায় গিয়ে শেষ হয়েছে, আর তার পিছনেই রয়েছে বিশাল রাজবাড়ির ধ্বংসস্তূপ। বুনো লতাগুল্ম দুর্ভেদ্য প্রাচীর রচনা করে গিয়েছে রাজবাড়ির গায়ে। বোঝাই যাচ্ছে সেখানে বর্তমানে কোনো মানুষের পক্ষে থাকা সম্ভব নয়। তবে যে জিনিসটা প্রবালের সবচেয়ে বেশি দৃষ্টি আকর্ষণ করল তা হল ঢালের মাথার উপর উঠোনের মাঝে দাঁড়িয়ে থাকা একটা বিশাল লোহার রথ। রথটার উচ্চতা অন্তত 20 ফুট হবে, চাকার উচ্চতায় প্রায় 6 ফুটের মতন। অনেকটা রেলগাড়ির চাকার মতন চওড়া ও ভারী। এই চাকাগুলো নিয়ে জগদ্দল পাথরের মতন রথটা কত যুগ ধরে যে সেখানে দাঁড়িয়ে আছে কে জানে। চাকর ভূমি সংলগ্ন
অংশটা বেশ খানিকটা মাটিতে গেঁথে গেছে। একটা কালো কুচকুচে দোতলা রথ। প্রবাল বিস্মিতভাবে রথটার দিকে তাকিয়ে বলে উঠল, এটা কার রথ? বৃদ্ধ জবাব দিলেন, রাজা রাঘবের। খাঁটি ইস্পাত দিয়ে রথটা বানানো হয়েছিল, তাই 250 বছর ধরে জলে ভিজলেও তার কোনো অংশে মরচে পড়েনি। এর ওজন 5 টন। এটা হলো রাজার রথ, আর মাঠে আছে প্রজার রথ। রথ নিয়েই তো খবর সংগ্রহ করতে এসেছে প্রবাল, তাই ভারী উৎসাহ বোধ করে প্রবাল বলল, এই রাজার রথ আর প্রজার রথ, এর মধ্যে কোনো সম্পর্ক আছে নাকি? রামলোচন বললেন, তা তো আছেই। একটা রথ তৈরি না হলে হয়তো আর একটা রথও তৈরি হতো না। তার মানে? রামলোচন একটু রহস্য করে বললেন, যে রথটা দেখেছেন, এটা এখানকার রথযাত্রাকে কেন্দ্র করে একটা কাহিনী প্রচলিত আছে এই অঞ্চলে। অনেকেই অবশ্য সেই কাহিনী জানি, কিন্তু বিশ্বাস করে না। কাল সকালে আপনি ফেরার আগে আমি রাজা রাঘবের রথের গল্প শোনাব। গল্প নয়, সত্যি ঘটনা। বৃষ্টি থামলেও আকাশে মেঘের আনাগোনা লেগেই আছে। তার ফাঁক গলে বেলা শেষের আলো এসে পড়েছে রাজা রাঘবের প্রাসাদ ও তার সামনে দাঁড়িয়ে থাকা রথটার ওপর। কেমন যেন একটা অদ্ভুত নিস্তব্ধ পরিবেশ বিরাজ করছে বৃষ্টিস্নাত ধ্বংসস্তূপের চারপাশে। একটা বিষণ্ণতাও যেন ছড়িয়ে আছে প্রাসাদের গায়ে। সেদিকে তাকিয়ে প্রবাল জানতে চাইল, রাজা রাঘব মানুষ হিসাবে কেমন ছিলেন? বৃদ্ধ বললেন, অত্যন্ত প্রতাপশালী। প্রজাপীড়নেও যথেষ্ট নাম করেছিলেন তিনি। যেমন সেকালে অনেক জমিদারি করেছিলেন, ওর পূর্বপুরুষরা ডাকাত ছিলেন। সেই লুণ্ঠনের পয়সাতেই তিনি জমিদারি প্রতিষ্ঠা করেছিলেন। নামে রাঘব হলেও দেখতে রাবণের মতন ছিলেন তিনি। ঘোরবর্ণ, বিশাল দেহী, ভীতপ্রদ চেহারাও ছিল তার। তার নায়েব তাকে অনেকবার বোঝাবার চেষ্টাও করেছিলেন, প্রজাপীড়নের ফল ভালো হয় না। তিনি শোনেননি। শেষ পর্যন্ত তাকে প্রজাদের হাতেই বেঘরে মরতে হয়েছিল। প্রজাদের হাতে? কেন? কি করেছিলেন রাজা রাঘব? প্রশ্ন করল প্রবাল। সেই ঘটনাটা কাল সকালেই বলবো, আজ নয়। বেলা শেষের আলোটা মুছে যেতে শুরু করেছে। রামলোচন আকাশের দিকে তাকিয়ে বললেন, শেষ একবার আকাশ জল ঢালবে বলে মনে হচ্ছে। চলুন চলুন, ঘরে ফেরা যাক। বৃদ্ধর কথাই সত্যি হলো। তারা দুজন ঘরে ফিরে আসতেই আবার ফোঁটা ফোঁটা বৃষ্টি শুরু হলো। বাইকটা ঘরের দরজার সামনে রাখা ছিল। রামলোচন বললেন, ওটা ঘরের ভিতরে ঢুকিয়ে নিন। পথ ফাঁকা রাখতে হবে, ওখান দিয়ে রথ যাবে। কথাটা শুনে প্রবাল ভারী অবাক হলো। এই পথে রথ যাবে? কোন রথ? কার রথ? রাজার না প্রজার? মৃদু হেসে বৃদ্ধ বলল, সেটা বললে আপনি হয়তো অন্যদের মতন আমাকে পাগল ভাববেন। কাল সকাল অবধি অপেক্ষা করুন, সবটা বলবো। প্রবালের মাথায় কিছুই ঢুকল না। ভীষণ ক্লান্তও লাগছিল তার। চোখ খুলে রাখতে পারছে না, তাই আর কথা বাড়ালো না প্রবাল। রামলোচনও পাশের একটা ঘরে কি ঢুকে পড়লেন। প্রবাল বাইকটাকে তাড়াতাড়ি ঘরে তুলে ফেলল। ঝুপ করে অন্ধকার নেমে এলো। এক নাগারে বৃষ্টি হয়ে চলল, কখনো জোরে, কখনো ধীরে ধীরে। রাত বাড়তে থাকল। রাত 9টা নাগাদ প্রবাল বিস্কুট আর জল খেয়ে শুয়ে পড়ল। কিছুক্ষণের মধ্যেই পথশ্রমের ক্লান্তি আর ভেজা বাতাসে তার চোখে ঘুম নেমে এলো। প্রায় মাঝরাত। হঠাৎ শেয়ালে ডেকে ঘুম ভেঙে গেল প্রবালে। মেঘ কেটে গেছে। আধখোলা জানলা দিয়ে অল্প অল্প চাঁদের আলো ঢুকছে ঘরে।
অন্ধকারে চেয়ে থেকে কিছুক্ষণ পর প্রবালের মনে হলো একটা লোক যেন হেঁটে গেল তার ঘরের সামনে দিয়ে। প্রথমে সে ভেবেছিল রামলোচন হবেন হয়তো, কিন্তু এরপর সে দেখল একসঙ্গে 3-4 জন লোক পরপর চলে গেল রাস্তা দিয়ে। তার পেছন পেছন আরও কয়েকজন লোক একইভাবে হেঁটে গেল। অবাক হলো প্রবাল, এখানে তো কোনো লোক থাকে না। ব্যাপারটা খতিয়ে দেখতেই প্রবাল বিছানা ছেড়ে উঠে দরজা খুলে দাঁড়ালো। ঠিক সেই সময় আরও একদল লোক দেউড়ির দিক থেকে উঠে এসে এগোলো ওপরের দিকে। পোশাক দেখে তাদেরকে গ্রামবাসী বলেই মনে হলো প্রবালের। কৌতূহলবশত তাদের পিছনে পিছনে হাঁটতে শুরু করলো সে। তাকে উপরের সমতল জায়গা পর্যন্ত যেতে হলো না। বলা ভালো সে সেখানে পৌঁছতে পারল না, কারণ ইতিমধ্যেই বেশ কিছু লোক সেখানে উপস্থিত হয়েছে। আর এরপর সেই ঢালের মতন রাস্তার থেকেই ওপর দিকে তাকিয়ে বিস্তৃত হলো প্রবাল। উঠোনের মতন জায়গাটাতে দাঁড়ানো রথটাকে ফুলমালা দিয়ে ইতিমধ্যে কারা যেন সাজিয়ে ফেলেছে। কয়েকজন লোক মিলে এখন রথ টানার জন্য কাঁচি বাজছে রথের গায়ে। এত রাতে রথ টানার জন্য প্রস্তুতি শুরু হয়েছে। অদ্ভুত, জগদ্দল পাথরের মতন এই রথটাকে তবে টানা হয়? বৃদ্ধ রামলোচন কি তবে এই রথেরই কথাই বলছিলেন? ভিড়ের মধ্যে তাকে তো দেখতে পেল না প্রবাল। উপস্থিত গ্রামবাসীরা নিজেদের মধ্যে চাপা স্বরে নানান কথা বলে চলেছে কাজ করতে করতে। প্রবাল ঢালু পত্রার মাঝখানে দাঁড়িয়ে দেখতে লাগলো সবকিছু। আরও বেশ কয়েকজন লোক নিচ থেকে উঠে প্রবালের পাশে এসে দাঁড়ালো। রথের দড়ি বাঁধা শেষ। সেই মোটা রশি ওর হাতে ধরে প্রবালের হাত পর্যন্ত পৌঁছে গেল। আর এরপরই হঠাৎ কয়েক মুহূর্তের জন্য চারপাশে অদ্ভুত রকম নিশ্চুপ হয়ে গেল। আর তারপরে রাজার বাড়ি থেকে হঠাৎ একটা চিৎকার শোনা গেল, জয় মহারাজ রাঘবের জয়, জয় মহারাজ রাঘবের জয়। গ্রামবাসীরা যেন এই সংকেতেরই অপেক্ষায় ছিল। তারা টান দিল রথের রশিতে। প্রথমে একটু কেঁপে উঠল জগদ্দল পাথরের মতন রথটা, এগোতে থাকলো ঢালের দিকে। তারপর ঢালের কাছে এসেই হুড়মুড় করে নিচের দিকে নামতে শুরু করলো রথটা। যারা দড়ি ধরে টানছিল তারা দড়ি ছেড়ে এবার পালাবার চেষ্টা করতে লাগলো। কিন্তু কোথায় পালাবে তারা? দুপাশে যে দেওয়াল, ভারী রথের চাকার তলায় পিষে যেতে লাগলো তারা। মুহূর্তের মধ্যে প্রচণ্ড গোলযোগ আর্তনাদে ভরে উঠল চারপাশ। হতভম্ব প্রবাল এরপরে দেখতে পেল রথটা আর তার দিকেই এগিয়ে আসছে তাকে পিষে দেবার জন্য। ঠিক সেই সময় আচমকা তার পাশে আবির্ভূত হলেন রামলোচন। এক ধাক্কায় তিনি প্রবালকে ছিটকে ফেলে দিলেন প্রাচীরের গায়ে একটা খোপের মতন জায়গাতে। কিন্তু রামলোচন নিজেকে বাঁচাতে পারলেন না। কিন্তু রামলোচনকে পিষে দিয়ে তার গা ঘেঁষে ঝড়ের গতিতে নেমে যাচ্ছে রথটা। মুহূর্তের জন্য রথের মধ্যে বসে থাকা একজনকে যেন দেখতে পেল প্রবাল। স্বর্ণলঙ্কারে সজ্জিত ভীম দর্শন কৃষ্ণকায় একটা লোক, মোটা গোঁফ, বাবরি চুল। তার চোখ দুটো যেন জ্বলছে। রাজা রাঘব! কয়েক মুহূর্তের মধ্যেই রাজা রাঘব তার রথ নিয়ে অদৃশ্য হলে প্রবালের চোখের আড়ালে। আর এরপরে নিচের দিকে যেন জলোচ্ছ্বাসের শব্দ হলো। প্রবাল বেশ বুঝতে পারল দেউড়ি অতিক্রম করে রথটা জলাশয়ে গিয়ে ছিটকে পড়ল। পুরো ঘটনাটা ঘটতে মাত্র কয়েক মুহূর্ত সময় লাগলো। প্রবাল কোনো ক্রমে মাটি ছেড়ে উঠে দাঁড়ালো। চারপাশে ছড়িয়ে আছে রথের চাকার নিচে থেতলে যাওয়া মৃত মানুষগুলোর লাশ। আতঙ্কিত প্রবাল এবার নিচের দিকে ছুটতে শুরু করলো। ঘরে ঢুকেই দরজা বন্ধ করে দিল। এগিয়ে চলল রাত। জানলার বাইরে তাকিয়ে বসে রইল প্রবাল। তারপর কিভাবে যে বাকি রাতটা কেটে গেল তা বুঝতে পারল না সে। একসময় ধীরে ধীরে বাইরের আলো ফুটতে শুরু করলো। আলোর একটা আশ্চর্য ক্ষমতা থাকে, সে সংখ্যাহরণ। বাইরে আলো ফোটার সঙ্গে সঙ্গে প্রবালের মনের আতঙ্কের ভাব অনেকটাই কেটে গেল। পুরো ঘটনাটা তার যেন দুঃস্বপ্ন বলে মনে হতে লাগলো।
ভাগ্যিস রামলোচন বাবু ছিলেন। তিনি কথা দিয়েছিলেন তিনি থাকতে প্রবালের কোনো অসুবিধা হবে না। কিন্তু প্রবাল কিছুতেই ভেবে ভেবে কুল কিনারা করতে পারছে না। ইস্পাতের রথটা চলল কি করে? সে তো কাল স্পষ্ট দেখেছে রথের চাকাটা দীর্ঘদিন এক জায়গাতে থাকতে থাকতে মাটিতে গেঁথে গেছে। ওকে নাড়ানো কি সহজ ব্যাপার? এসব কথাই ভাবছিল প্রবাল। হঠাৎ দরজাতে টোকা পড়ল। প্রবাল উঠে গিয়ে দরজা খুলতেই দেখল তার সামনে একজন শার্ট প্যান্ট চশমা পরা লোক দাঁড়িয়ে, আর তার পিছনে একটু তফাতে আরও দুজন লোক। চশমা পরা লোকটা একটু ইতস্তত করে জানতে চাইলেন, আপনি কি সাংবাদিক প্রবাল বসু? কলকাতা থেকে আসছেন? প্রবাল জবাব দিল, হ্যাঁ আমি প্রবাল। সঙ্গে সঙ্গে হাসি ফুটে উঠল লোকটার মুখে। সে বলল, আমি দেবতোষ। কাল বিকেলে কি ঝড় জলটাই না হলো, তার উপর মোবাইলের টাওয়ারই ছিল না বলে আপনার সঙ্গে যোগাযোগও করতে পারছিলাম না। বৃষ্টি থামার পর মাঠে এসে আপনাকে অনেক খুঁজলাম, কিন্তু খুঁজে পেলাম না। রাতের থেকে শুনতে পেলাম দুটো বাচ্চা ছেলে নাকি একজন লোককে বাইক নিয়ে এখানে ঢুকতে দেখেছে। অনুমান করলাম নিশ্চয়ই আপনিই হবেন। পুকুরের জল উঠে যাওয়ার কারণে বাইরে বেরোতে পারেননি, তাই তো? তবে একটা বিষয়ে নিশ্চিত ছিলাম, এখানে আপনি সুরক্ষিতই থাকবেন। রামলোচন খ্যাপাটে হলেও লোকটা ভালো, সে নিশ্চয়ই থাকতে দেবে আপনাকে। যাই হোক, আলো ফোটার পর জল নেমেছে দেখার সঙ্গে সঙ্গেই চলে এলাম। যাক, এবার নিশ্চিন্ত হওয়া গেল। একটানা কথাগুলো বলে থামলেন দেবতোষবাবু। দেবতোষবাবুর কথা শোনার পর প্রবাল তার মনের সন্দেহ নিঃসরণের জন্য বলল, রাজা রাঘবের রথটা কি উপর থেকে নিচে নেমে পুকুরটাতে গিয়ে পড়েছে? প্রশ্ন শুনেই ভদ্রলোক অবাক হয়ে বললেন, সে তো কয়েকশো বছর আগে গিয়ে পড়েছিল। তারপর প্রজারা আবার রথটাকে তুলে রেখেছিল রাজবাড়ির সামনে। বুড়োটা আপনাকে ভয় দেখাবার জন্য অনেক গল্প করেছে নাকি? মাঝে মাঝে ও এমন খ্যাপামি করে অবশ্য। প্রবাল জানতে চাইল, খ্যাপামি? কই না তো। বরং তিনি যদি আমাকে না বাঁচাতেন, আমার হয়তো আজকের সকালটা। তা কোন গল্পের কথা আপনি বলছেন? দেবতোষ বললেন, রাজা রাঘবের জেগে ওঠার গল্প। এই বাড়িতে সে সময় একটা ঘটনা ঘটেছিল, সেটা নিয়েই গল্পটা ঘেরা। চলুন এবার চা খাওয়া যাক, আর তারপর ধীরে সুস্থে সে কাহিনী বলবো। প্রবাল গতরাতে যে দৃশ্য দেখেছে তা সত্যি কিনা তার একথা জানা প্রয়োজন, কিন্তু সে মনে মনে উদ্বিগ্ন হয়ে উঠল রামলোচন বাবুর জন্য। সকাল থেকে একবারও দেখা মেলেননি তার। তাই সে বলল, আমি সে কাহিনী এখনই শুনতে চাই। অগত্যা দেবতোষবাবু বলতে শুরু করলেন, ইংরেজি আমলে রাজা রাঘব এখানে জমিদারি পত্তন করেছিলেন। জমিদারি পত্তনের কিছুদিনের মধ্যে নানা কারণে প্রজাপীড়ক জমিদার হিসেবে তার কুখ্যাতি ছড়িয়ে পড়েছিল। রাজা রাঘব ছিলেন শাক্ত, তার প্রজারা ছিলেন বৈষ্ণব। একবার প্রজারা ঠিক করলেন তারা রথযাত্রার আয়োজন করবেন, কিন্তু তা করতে গেলে তো অর্থের প্রয়োজন। তাই তারা জমিদার রাঘবকে আর্জি জানায় এবং সেবারের খাজনার একটা অংশ মুকুব করতে দিতে বললেন। সেই সময় স্থানীয় ইংরেজ কোঠিবাড়ির সঙ্গে কী কারণে যেন রাজা রাঘবের মনোমালিন্য শুরু হয়েছিল। সেই মুহূর্তে তাই প্রজাদের হাতে রাখার প্রয়োজন, আর তার সঙ্গে প্রতি বছর রথযাত্রার কারণে খাজনার একটা অংশ না পেলে সেটা তার কোষাগারের ক্ষেত্রে বড় ক্ষতি। দ্রুত জমিদার তাই মনে মনে একটা পরিকল্পনা রচনা করেছিলেন, যাতে ভবিষ্যতে প্রজারা আর রথযাত্রার উৎসব আয়োজনের কথা স্বপ্নেও না ভাবতে পারে। তিনি প্রজাদের বলেছিলেন, এ তো ভারী উত্তম প্রস্তাব। আমি তোমাদের জন্য একটা ইস্পাতের রথ নির্মাণ করে দেব। যুগ যুগ ধরে সেই রথেই হবে রথযাত্রার উৎসব। রথযাত্রার আগের দিন তোমরা রাজবাড়ি থেকে এই রথ নিয়ে নিচে বাইরের মাঠে নিয়ে যাবে। রাজা রাঘবের কথা শুনেই অত্যন্ত খুশি হল সরল প্রজারা। একটানা কথাগুলো বলে ভদ্রলোক থামতেই প্রবাল প্রচণ্ড কৌতূহলে বলে উঠল, তারপর তারপর কি হলো? তিনি একটু দম নিয়ে আবার বলতে শুরু করলেন,
রাজবাড়ির সামনে কর্মকাররা তৈরি করলো বিশাল সেই ইস্পাতের রথ। নির্দিষ্ট দিনে একদল প্রজা রথ নিতে এলো। ঢাল দিয়ে যখন কোনো চাকাওয়ালা ভারী বাহন নিচের দিকে নামানো হয়, তখন তার পিছনে দড়ি বেঁধে টেনে ধরে রাখা হয়, যাতে সেটা হুড়মুড় করে নিচে না নামতে পারে। সেই রথেও তেমনই সামনে পিছনে দড়ি বাঁধা ছিল, কিন্তু রথটা ঢালের মুখে এসে নামতে শুরু করা মাত্রই ভয়ঙ্কর বিপত্তি হলো। পিছনে বাঁধা দড়িটা রথ থেকে খুলে গেল, আর প্রকাণ্ড রথটা সামনে সব লোকজনকে পিষে দিয়ে হুড়মুড় করে নিচে নেমে তোরণের ভারী দরজা ভেঙে সেখানে আটকে গেল। আসলে কাজটা রাজা রাঘবই করিয়েছিলেন। তিনি লোক লাগিয়ে রথটার পিছনের রশিটা এমন কৌশলে বাঁধতে বলেছিলেন যে বেশি টানলেই সেটা খুলে যায়। রাজা রাঘব আসলে ভেবেইছিলেন লোকে ব্যাপারটা দুর্ঘটনা ভাববে, আর তারপর রথযাত্রার মতন শুভ কাজে একবার যদি বাধা পড়ে যায় তবে তা চিরদিনের জন্য বন্ধ করে দেওয়াই রীতি। কিন্তু ধর্মের কল বাতাসে নাড়ে। রথযাত্রা সেবারের মতন বন্ধ হয়ে গেল ঠিকই, কিন্তু কিভাবে যেন জানাজানি হয়ে গেল ব্যাপারটা। প্রজারা সংঘবদ্ধ হলো প্রতিশোধ নেবার জন্য। স্থানীয় ইংরেজ কোঠির প্রধান জমিদারটা করবাত্য করার জন্য গ্রামবাসীদের বললেন, তোমরা প্রতিশোধ নাও, তোমাদের পিছনে আমরা আছি। সামনের বার রথযাত্রা হবে, আমরা প্রয়োজনে তোমাদের অর্থ সাহায্য করব। ব্যাস, রাজা রাঘবের ভবিষ্যৎ রচনা হয়ে গেল। একদিন প্রজারা আচম্বিতে অস্ত্রশস্ত্র নিয়ে ঢুকে পড়ল রাজবাড়িতে। পাইক লেঠেল্লা যাদের বাধা দিতে এলো তারা সবাই মারা পড়ল গ্রামবাসীদের হাতে। চলল লুণ্ঠন। রাজা রাঘবকে বন্দি করা হলো, তাকে চড়ানো হলো তারই রথে। তারপর রথের ওপর ঠেলে দেওয়া হলো তাকে। তারপর রথ ওপর থেকে ঠেলে দেওয়া হলো। রথ দুর্বার গতিতে নিচে নেমে এলো, দেউড়ির অতিক্রম করে ছিটকে পড়ল পুকুরের জলে। এভাবেই মৃত্যু হলো রাজা রাঘবের। আর পরের বছর থেকে গ্রামবাসীরা রথযাত্রা উৎসব শুরু করলো। মাঠে যে রথটা আপনি দেখছেন সেটা হলো ওই রথ, ওর নাম প্রজার রথ। গল্প শেষ করে একটু হেসে দেবতোষ বললেন, বুড়ো রামলোচন বলেন যে প্রতি রথযাত্রার আগের রাতে নাকি রাজা রাঘব আর মৃত গ্রামবাসীরা সবাই এই রাজবাড়িতে উপস্থিত হন। সেদিনের 250 বছর আগের ঘটনার নাকি পুনরাবৃত্তি হয়। রাজা রাঘবের রথ নাকি চলতে শুরু করে। মানুষ মরার পর রাজাকে নিয়ে নাকি রথটা পুকুরে গিয়ে পড়েছিল, অর্থাৎ দুরাতের ঘটনা একসাথে পুনরাবৃত্তি হয়। বলুন, একথা কি বিশ্বাস করা যায়? চলুন এবার একটু নিচে নামা যাক। দেবতোষবাবুর বলা কাহিনী কিন্তু হাতুড়ি পিটতে লাগলো প্রবালের বুকে। সে বলল, হ্যাঁ চলো, কিন্তু তার আগে রামলোচন বাবুর সঙ্গে একবার দেখা করে যাই। দুর্যোগের রাতে তিনি আমাকে রক্ষা করেছেন। বৃদ্ধ রামলোচনকে আশেপাশের ঘরগুলোতে না পেয়ে প্রবালরা এগোলো ওপরের দিকে, আর তারপরে দেখতে পেল তাকে ওপরের উঠোনের ঠিক নিচে ঢালের গায়ে মুখ থুবড়ে পড়ে আছে তার মৃতদেহ। আর তার কিছু দূরেই নিজের জায়গাতেই একইভাবে অবস্থান করছে লোহার তৈরি কালো রঙের দানবাকৃতির রথটা। প্রবালের চোখে মুহূর্তের জন্য ফুটে উঠল গত রাতে সেই ভয়ঙ্কর দৃশ্য। নিরীহ মানুষগুলোকে পিষে দিয়ে উল্কার গতিতে নিচে নেমে যাচ্ছে ঘাতক রথটা, আর তাতে বসে আছেন স্বয়ং রাজা রাঘব। এতক্ষণ আপনি চলো শোনা যাকে শুনছিলেন হিমাদ্রি কিশোর দাশগুপ্তের লেখা রাজা রাঘবের রথ। গল্প কেমন লাগলো কমেন্টে আপনারা জানান, আর ভালো লাগলে একটা লাইক করে দিন। দেখা হচ্ছে পরের গল্পে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।